প্রিয় শিক্ষার্থী, শুভেচ্ছা রইল। আজকে তোমাদের জন্য দশম নিবন্ধন পরীক্ষা 2014 স্কুল পর্যায়ে 2 এর সমাধান নিয়ে আলোচনা করব। এই পরীক্ষায় অঙ্ক শুরু হয়েছিল 26 নম্বর অঙ্ক থেকে। দুটি সরলরেখা পরস্পর সমাপতিত হলে সমাধান সংখ্যা কত হবে? এখানে দুটি সরলরেখা পরস্পর সমাপতিত, ধরে নাও দুটি সরলরেখা, এটা একটি সরলরেখা আর একটি সরলরেখা পরস্পর সমাপতিত হয়েছে, কোনো রকম ছেদ করেনি। যদি ছেদ করতো তাহলে আমরা একটা বিন্দু পেতাম, এর কোনো সমাধানই আমরা পাচ্ছি না। যদি ছেদ করতো তাহলে আমরা সমাধান পেতাম, তাহলে আমাদের কোনো সমাধান নেই। খ নম্বর। 27 নম্বর, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কোনটি? তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র দেখো, আমরা জানি ভূমির উচ্চতা ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল, তাহলে আমাদের ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল হবে দেখো খ নম্বর। 28 নম্বর, চিত্রে এক্স ওয়াই এবং ওয়াই জেড দুটো সমান্তরাল সরলরেখা, পি কিউ তাদের ছেদক, সেক্ষেত্রে এ কোণ প্লাস বি কোণের মান নিচের কোনটি? তাহলে দেখো আমরা এক্স ওয়াই একটি সরলরেখা, ওয়াই জেড একটি সরলরেখা এবং পি কিউ তাদের ছেদক, তাহলে পি কিউ ছেদক হয় দুটি কোণ উৎপন্ন হলো, এটা একটা কোণ এটা একটা কোণ, তোমরা এটাও ধরতে পারো এটাও ধরতে পারো। তাহলে এটা একটা কোণ এটা একটা কোণ, তাহলে দুটি কোণ উৎপন্ন হয়েছে। তোমরা এটা মনে রাখবা যে দুটি সরলরেখাকে ছেদক দ্বারা ছেদ করলে তার উৎপন্ন কোণ হয় হলো 2 সমকোণ বা 180 ডিগ্রি, তাহলে আমাদের উত্তর হবে 180 ডিগ্রি, গ নম্বর। 29 নম্বরে আছে, চিত্রের ত্রিভুজ এবিসি এর দুই বাহুর দৈর্ঘ্য এ এবং বি, বাহু দুটির অন্তর্ভুক্ত কোণ থিটা, সেক্ষেত্রে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হবে। চিত্রে ত্রিভুজ এবিসি এর দুই বাহুর দৈর্ঘ্য, ধরে নাও ত্রিভুজ এবিসি এ বি সি, তাহলে ধরে নাও আমরা এটা ধরলাম এক বাহুর দৈর্ঘ্য এ, এটা ধরলাম বি। তাহলে দেখো এখান থেকে যদি আমরা বিভক্ত করি তাহলে দুইটা ত্রিভুজ হয়ে গেল, আর বিসির মান এই বিটা কি হয়ে গেল অর্ধেক হয়ে গেল। তাহলে অর্ধেকের জন্য কি লিখবে? এইভাবে লিখবে অর্ধেক। এখন দেখো এখানে আছে ভূমি আর এখানে আছে হলো অতিভুজ, এটা ভূমি এটা অতিভুজ, আর এটাকে ধরবো লম্ব, তাহলে লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ সমান কি জানি আমরা? সাইন। তাহলে দেখো সাইন এ লিখবা আর বি লিখবা, তারপর থিটার কোনো মান দেওয়া থাকলে সেই মান লিখবে, না হলে থিটা, তাহলে আমাদের উত্তর হবে হাফ এ বি সাইন থিটা। 10 মিটার প্রস্থবিশিষ্ট নদীর তীরে অবস্থিত একটি টাওয়ারের উচ্চতা 10√3 মিটার হলে অপর তীরে টাওয়ারের অবনতি কোণ কত ডিগ্রি? দেখো এর চিত্রটা হবে এইরকম, ধরে নাও এটা হলো 10 মিটার প্রস্থ, 10 মিটার প্রস্থ বিশিষ্ট নদীর তীরে অবস্থিত একটি টাওয়ার, নদীর তীরে একটি টাওয়ার, ধরে নাও এটা হলো টাওয়ার, তাহলে টাওয়ারের অবনতি কোণ, এই অবনতি কোণটা কত ডিগ্রি হবে? তাহলে আমরা ধরে নিলাম এটা এ, এটা বি, এটা সি, এবং 10 মিটার প্রস্থ বিশিষ্ট নদীর তীরে অবস্থিত একটি টাওয়ারের উচ্চতা দেওয়া আছে 10√3। তাহলে দেখো আমাদের লম্ব আর ভূমি দেওয়া আছে, অতিভুজের মান দেওয়া নেই, কিন্তু বলছে যে অপর তীরের টাওয়ারের অবনতি কোণ কত ডিগ্রি। তাহলে অপর তীর এটা হলো এই তীর, এটা হলো তোমার কাছের তীর, আর অপর তীর উন্নতির হলো এটা, তাহলে উন্নতিরে একটা কোণ উৎপন্ন হয়ে গেছে, তাহলে এটা কত ডিগ্রি হবে? তাহলে দেখো এটার জন্য আমাদের অঙ্ক করে বের করতে হবে। আমি একটা শর্টকাট টেকনিক শিখিয়ে দিই, সেটা হলো কি, দেখো যদি √3 দেখো তাহলে বুঝবে 60 ডিগ্রি, √3 যদি দেখো 60 ডিগ্রি, আবার 60 ডিগ্রি দেখলে বুঝবা √3। তাহলে দেখো আমাদের এই টাইপের অঙ্কগুলোর ভিতরে তোমরা কি বুঝবা, যে √3 যদি দেখো অঙ্কের ভিতরে তাহলে লিখবে 60 ডিগ্রি, আর যদি এটা না দেওয়া থাকে তাহলে 60 ডিগ্রি দেওয়া থাকে, তাহলে বুঝবে যে অ্যান্সারে হবে √3, তাহলে আমাদের অ্যান্সার হবে খ নম্বর 60 ডিগ্রি হবে। 31 নম্বর দেওয়া ছিল, বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ 60 ডিগ্রি হলে বৃত্তস্থ কোণ কত? তাহলে দেখো আমরা এটা কিভাবে করব, ধরে নাও এটা একটা বৃত্ত ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত, তাহলে এই বৃত্তের কেন্দ্রস্থ কোণ 60 ডিগ্রি, ধরে নাও এখান থেকে এই পর্যন্ত তুমি একটা কোণ আঁকালা, তাহলে এই কোণটা হলো 60 ডিগ্রি। তারপরে দেখো কেন্দ্রস্থ কোণ 60 ডিগ্রি হলে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ 60 ডিগ্রি হলে বৃত্তস্থ কোণ কত ডিগ্রি? সম্পূর্ণ বৃত্তস্থ কোণ তাহলে কত ডিগ্রি? এখান থেকে তুমি এখানে ঠেকাবা, তারপর দেখো এখান থেকে আবার এখানে যোগ করে দিবা, তাহলে আমাদের দেখো মনে রাখবা এই কোণটা কত ডিগ্রি। তাহলে এটার জন্য মনে রাখবা তোমরা কি, যে বৃত্তস্থ একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ যা হবে তার অর্ধেক হবে কেন্দ্রস্থ কোণ, তাহলে 60 ডিগ্রির অর্ধেক করবা, তাহলে 60 ডিগ্রির অর্ধেক হলো 30 ডিগ্রি, তাহলে আমাদের অ্যান্সার হবে খ নম্বর। তাহলে মনে রাখতে কি হবে, কেন্দ্রস্থ কোণের অর্ধেক বৃত্তস্থ কোণ, কেন্দ্রস্থ কোণের অর্ধেক বৃত্তস্থ কোণ, তাহলে এটা মনে রাখবে যে কেন্দ্রস্থ কোণের অর্ধেক বৃত্তস্থ কোণ, এটা হলো সূত্র। তাহলে দেখো এটা মনে রাখবো যে কেন্দ্রস্থ কোণের অর্ধেক বৃত্তস্থ কোণ, সেটা কোন ক্ষেত্রে? একই চাপের উপর দণ্ডায়মান হলে, একই চাপের উপর দণ্ডায়মান
কেন্দ্রস্থ কোণের অর্ধেক বৃত্তস্থ কোণ হয়। তাহলে আমাদের দেখো এখানে কেন্দ্রস্থ কোণের 60 ডিগ্রি, তার অর্ধেক হলো 30 ডিগ্রি। তাহলে আমাদের অ্যান্সার খ নম্বর। বৃত্তের ব্যাসার্ধ 5 একক হলে বৃত্তের ক্ষেত্রফল কত বর্গ একক? তাহলে দেখো ব্যাসার্ধ সমান আমরা জানি আর, তাহলে আর এর মান আমরা পেলাম 5। এখন বৃত্তের ক্ষেত্রফল, তাহলে বৃত্তের ক্ষেত্রফল সমান আমরা জানি পাই আর স্কোয়ার। তাহলে পাই থাকলো, আর এর মান 5, তারপরে স্কোয়ার ইন্টু অবস্থায় আছে, তাহলে পাই ইন্টু 5 2 গুণ করলো 25। তাহলে দেখো 25 সিধে করে লেখো 25 পাই। তাহলে আমাদের অ্যান্সার হবে ঘ নম্বর। 33 নম্বর আছে 50 ডিগ্রির পূরক কোণ কোনটি? তোমরা অবশ্যই এটা জেনে রাখবা যে পূরক কোণ হতে হলে 90 ডিগ্রি হতে হয়। তাহলে দেখো 50 ডিগ্রির পূরক কোণ কোনটি? তাহলে 50 ডিগ্রি পূরক কোণ হতে হলে কি হয়? 90 ডিগ্রি হতে হয়। তাহলে দেখো 50 ডিগ্রি আছে, আর কত ডিগ্রি হলে 90 ডিগ্রি হবে? 40 ডিগ্রি। তাহলে আমাদের অ্যান্সার হলো গ নম্বর। 34 নম্বর অঙ্কে দেওয়া আছে, দেখো সমকোণী ত্রিভুজের একটি কোণ 60 ডিগ্রি হলে অপর কোণ কত? তাহলে সমকোণ বলছে, সমকোণ বলতে কি ত্রিভুজটা হবে আমাদের লম্ব আকারে কোণ, তাহলে 90 ডিগ্রি। একটি কোণ দেওয়া আছে 60 ডিগ্রি, তাহলে একটি কোণ আমরা ধরে নিলাম 60 ডিগ্রি। তাহলে আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি হলো 180 ডিগ্রি, 3 কোণের সমষ্টি 180। তার মধ্যে আমরা দেখো দুইটা কোণ পেয়েছি, একটা সমকোণ 90, একটা 60। তাহলে আর একটা কত হবে? 90 আর 60 যোগ করলে 150, 150 সাথে 30 যোগ করলে 180। তাহলে আমাদের এই কোণটা হবে 30 ডিগ্রি। তাহলে আমাদের অ্যান্সার কত? ক নম্বর। 35 নম্বর অঙ্কে দেওয়া আছে log 5 √5 ইন্টু √3 এর মান কত? তাহলে এই অঙ্কটা তোমরা অঙ্ক না করে করতে পারবে না, অঙ্ক করে দেখো কিভাবে করতে হয়। √5 পাওয়ার √5 ইন্টু 3 পাওয়ার 5। তাহলে দেখো এই অঙ্ক আমরা করবো এইভাবে, log 5 ভিত্তি এই যে 5 রুট তুলে দাও, রুট তুলে দিলে কি হয়ে যাবে? হাফ হয়ে যায়। এটা মনে রাখবে যে রুট উঠে গেলে কি হয়ে যাবে? হাফ হয়ে যাবে। ইন্টু এই 5, তাহলে দেখো রুটের জন্য হাফ হয়, তাহলে রুটের উপর যা থাকবে 1/, সেই সংখ্যা হবে। তাহলে এটা মনে রাখলেই তোমরা রুটের অঙ্কগুলো করতে পারবে সহজে। তাহলে দেখো √3 উঠে গিয়ে কি হলো? 1/3 হয়ে গেল। এখন দেখো আমরা log 5, এখানে একটা ভিত্তি নিলাম, এখন দুইটা ভিত্তির পাওয়ার আছে, তাহলে গুণনের সময় আমরা কি করতে পারি? পাওয়ার যোগ করে রেখে। তোমরা মনে রাখবা যে ভিত্তি একই হলে তার পাওয়ার যোগ হয়, তাহলে 1/2 যোগ 1/3 করলাম। এরপর দেখো কি আছে, log 5 log ভিত্তি 5 পাওয়ার 5, তারপরে আবার পাওয়ার আছে, এই পাওয়ারগুলো যোগ অবস্থায় আছে, আমরা যোগ করতে পারি না, তাহলে লসাগু করে যোগ করে 3 আর 2 এর লসাগু 6। 2 দ্বারা 6কে ভাগ করা হবে 3, 3 দ্বারা উপরের সংখ্যা গুণ করলে 3 কে 3, 3 দ্বারা 6কে ভাগ করে 2, 2 দ্বারা উপরের সংখ্যা গুণ করলে 2 কে 2। তাহলে দেখো 3 যোগ 2 হলো। এখন এই সংখ্যার জন্য আমরা কি করতে পারি? দেখো সমান log 5 তারপরে 5, এখানে যোগ করে দেখো কি হলো? 5 নিচে হলো 6। এরপর দেখো মনে রাখবা যে ভিত্তি পাওয়ার, তার উপরে পাওয়ার, পাওয়ারের উপর পাওয়ার থাকলে সেই পাওয়ার সামনে এসে কি হয়ে যায়? গুণ হয়ে যায়। তাহলে এখানে কিছু নেই, অন ধরো, অনের সাথে এটা গুণ করো। তাহলে 5/6, তার সাথে অন গুণ করলে 5/6, আর কি থাকলো? দেখো log 5 পাওয়ার 5। তাহলে 5/6 গুণন, দেখো এতটুকু অংশের জন্য এটা একটা সূত্র পড়ে আছে, log a পাওয়ার a। আমরা বইয়ের 9 10 এর বইয়ের যে সূত্র আছে সেখান থেকে আমরা সূত্রটা মুখস্থ করে রাখবো, তাহলে আমাদের অঙ্ক করতে সুবিধা হবে। দেখো ভিত্তি এবং পাওয়ার যদি একই হয় তার মান অন হয়। এখানে দেখো ভিত্তিও যা পাওয়ারও তাই, তাহলে তার মান কি হয়ে যাবে? অন হবে। তাহলে log 5 পাওয়ার 5 এর সমান কি পেলাম আমরা? 1। তাহলে 1 এর সাথে 5/6 যদি গুণ করি আমরা 5/6 হবে। তাহলে দেখো আমাদের অ্যান্সার হবে ক নাম্বার। 25 নম্বর অঙ্ক দেওয়া আছে 9x + 3, 9 পাওয়ার x + 3 = 27 পাওয়ার x + 2 হলে x এর মান কত? তাহলে এটা অঙ্ক না করে তোমরা সহজে তাড়াতাড়ি দ্রুত করে বের করতে পারবে না। অঙ্কের নিয়মটা শিখে নাও কীভাবে করবা। দেখো এখানে অঙ্ক না তুলে দেখো এখান থেকে ভেঙে করি 3 এর উপরে স্কোয়ার, তাহলে 3 2 বার গুণ করলে 9, তারপরে কী হবে? x + 3, এখানে দেখো 27। যদি আমরা 3 এর উপরে কিউ দিই, 3 এর উপরে কিউব দিই, তাহলে 3 3 বার গুণ করে 27 হবে। তার উপরে পাওয়ার পড়েছে, আবার দেখো পাওয়ার আছে x + 2, আগেরই পাওয়ার আছে। তাহলে এখন দেখো আমরা কি করতে পারি? এখানে 3 পাওয়ারের সাথে পাওয়ার থাকলে সেই পাওয়ার দুটো কী হয়ে যায়? গুণ হয়ে যায়। তাহলে 2 এর সাথে x গুণ করলে 2x + 2 এর সাথে 3 গুণ করলে 6। তারপর দেখো 3 3 থাকলো, 3x কে 3x গুণ করে দাও পাওয়ারের সাথে পাওয়ার, প্লাস 3 দুগুণে 6। এখন দেখো উভয় পাশে আমরা ভিত্তি একই পেয়েছি, তাহলে একই ভিত্তি থাকলে আমরা কেটে দিতে পারি। এরপর কি থাকলো? দেখো 2x + 6 থাকলো, আর 3x + 6 থাকলো।
আচ্ছা এখানে 2 হবে না, এখানে 1 হবে, সরি। তাহলে দেখো 3 কে 3 হবে এখানে। তাহলে তারপর দেখো বা এক্স চালার সংখ্যা একদিকে করো, এটা পার করে নিয়ে আসো, -3x। তারপরে দেখো +3 থাকলো, এটা পার করে দাও, মাইনাস প্লাস আছে -6 হয়ে গেল। বা 2x থেকে 3x বাদ দাও, তাহলে কি থাকবে, 1x থাকবে, বড় চিহ্ন কি মাইনাস, সমান এখানে 6 থেকে 3 বাদ দাও, তাহলে 6 থেকে 3 বাদ দাও, তাহলে কি থাকবে 3, বড় চিহ্ন মাইনাস, উভয় পক্ষ থেকে মাইনাস তুলে দাও, তাহলে x সমান কি বের হলো 3। তাহলে আমাদের অ্যান্সার হবে ঘ নম্বরে। এবং দেওয়া হচ্ছে 2 - 1 2 পাওয়ার -1 প্লাস 5 পাওয়ার -1, তার উপরে পাওয়ার হিসেবে আবার আছে -1, এর মান কত? তাহলে দেখো এটাও অঙ্ক করে আমাদের বের করতে হবে। তাহলে এটাই অঙ্ক, আমরা শুরু করি। দেখো কি করবা, যে মাইনাস পাওয়ার হিসেবে থাকলে 1/, সেই সংখ্যা দেখো যার উপরে মাইনাস আছে সেই সংখ্যা হবে 1/, আর মাইনাসের সাথে যেটা থাকবে সেটা পাওয়ার হিসেবে যাবে। তাহলে এখানে যদি আমরা 1 দিয়ে দিই, তাহলে 1 পাওয়ার দিলেও যা, না দিলেও তাই। তাহলে আমাদের দেখো 1/2 হলো, প্লাস এখানেও তাই 1/, যার উপরে পাওয়ার আছে সেই সংখ্যা। এখন দেখো মাইনাসের পরে কি আছে 1, তাহলে 1 এখানে দিলেও যা, না দিলেও তাই। তারপরে আবার কি আছে, তারপরে তার সবার উপরে আবার কি আছে -1 পাওয়ার হিসেবে। এখন দেখো এই দুটো আমরা কি করব, লসাগু। তাহলে 2 আর 5-এর লসাগু হলো 10। 2 দ্বারা 10কে ভাগ করো, তাহলে হবে 5। 5 দ্বারা উপর সংখ্যাকে গুণ করো, তাহলে 5 একে 5। 5 দ্বারা 10কে ভাগ করো, তাহলে হবে 2। 2 দ্বারা উপর সংখ্যাকে গুণ করো, তাহলে 2 একে 2। তার উপরে কি আছে, পাওয়ার হিসেবে -1। তাহলে দেখো এখানে কাজ করে আমরা পেলাম 5, 2 যোগ করে 7, নিচে 10, তার উপরে -1। এখন দেখো এটা একটা সংখ্যা ধরো, তার উপরে -1 আছে, তাহলে আমরা কি করতে পারি, দেখো -1, তাহলে এখানে যেভাবে ভেঙেছি সেভাবে করে নেবে। তাহলে 1/, সেই সংখ্যা যার উপরে মাইনাস আছে, তাহলে 7/10, যার উপরে মাইনাস আছে সেই সংখ্যা। এখন দেখো -1 হিসেবে পাওয়ার হিসেবে আসলো, তাহলে 1 দিলেও যা, না দিলেও তাই। এখন এর সাথে 1-এর সাথে 7/10 কী হয়েছে, ভাগ হয়ে থাকলে কী হবে, গুণ হয়ে উল্টে যাবে। তাহলে দেখো উল্টে গেল, উপরে গেল 10, নিচে আসলো 7। তাহলে এটা যদি আমরা গুণ করি তাহলে পাবো 10/7, একে 10/7। তাহলে আমাদের অ্যান্সার হবে খ নম্বর। 38 নম্বর অঙ্কে যেটা দেওয়া ছিল, দেখো x² y² x + y² x³ + y³ এর গসাগু নির্ণয় করো। তাহলে দেখো আমরা অঙ্ক না করে আমরা করতে পারবো না এটা। দেখো এখানে এটাকে আমরা ভেঙে নিই, x² - y², উৎপাদকে বিশ্লেষণ করে নাও। তাহলে এটাকে এ পড়ো, এটাকে বি পড়ো, a² - b²। তাহলে a + b ইন্টু a minus b, a square minus b square সূত্র অনুপাতে আমরা লিখলাম a plus b into a minus b। এবার দেখো যেটা দেওয়া আছে x plus y whole square, তাহলে এটাকে আমরা কিভাবে করতে পারি, দেখো ধরে নাও a এর উপরে স্কোয়ার, তাহলে a কয়বার গুণ হবে, 2 বার গুণ হবে। তাহলে এটা যেভাবে আমরা লিখবো, এই সংখ্যাকে এ ধরে সেভাবেই আমরা লিখে ফেলবো। দেখো এটাকে এ ধরছি, তাহলে 2 বার গুণ হবে, তাহলে x plus y into x plus y। এবার দেখো x³ plus y³ তাহলে x³ + y³ এর উৎপাদকের সূত্র কি, সেই সূত্রটা লিখতে হবে। তাহলে উৎপাদকের সূত্র আমরা জানি, দেখো এটাকে এ পড়ো, এটাকে বি পড়ো, a³ + b³। তাহলে a³ + b³ সূত্র আমরা জানি a + b ইন্টু a² minus ab plus b²। তাহলে দেখো আমরা পেলাম হলো উৎপাদকের বিশ্লেষণ সবগুলো ভেঙে পেলাম এই 3টা রাশি। তাহলে এই 3টা রাশির ভিতরে গসাগু মানে মনে রাখবা শুধু মিল, গসাগু মানে শুধু মিল মনে রাখবা। যে 3টা অপশন তুমি বের করলে তার মধ্যে শুধু মিল কি আছে, দেখো শুধু মিল আছে x + y x + y x + y, 3টা রাশির ভিতরে x + y মিল আছে। তাহলে দেখো আমাদের শুধু মিল বের হলো x + y, আরগুলো দেখো মিল নেই। তাহলে যদি মিল না থাকে, প্রত্যেকটা রাশির ভিতরে মিল থাকতে হবে, তাহলে তুমি লিখতে পারবা। তাহলে দেখো আমাদের মিল আছে হলো x + y, এটাই হলো আমাদের অ্যান্সার, x + y খ নম্বর। দুটি সংখ্যার যোগফল 56, যদি সংখ্যা দুটির অনুপাত 3:1 হয় তবে সংখ্যা দুটির গুণফল নির্ণয় করো। দেখো এখানে কি বলা আছে, যোগফল, তাহলে অনুপাত দুটির তুমি যোগফল করে নিবা। দেখো যোগফল আর যোগফলকে কি করবা, ভাগ করবা, যোগফল দ্বারা যোগফলকে ভাগ করবা, মানে সংখ্যা দুটির যোগফলকে অনুপাতের সমষ্টি দ্বারা ভাগ করবা। ভাগ করলে তুমি পাবে, দেখো ভাগ করলে পাবে 14। তাহলে এখন দেখো এই 3 দ্বারা 14কে গুণ করো, 3 × 14 = 42, এবং 1 দ্বারা গুণ করো, তাহলে কত হবে, 14 × 14। এখন 14 আর 42 যদি দুটি সংখ্যার গুণফল নিচের কোনটি, তাহলে গুণফল বের করতে হবে 14। দুটি সংখ্যা পেলে এই দুটি সংখ্যার গুণফল করো, তাহলে দুটি সংখ্যার গুণফল করলে দেখো কত হবে, 4 × 2 = 8, 4 × 2 = 8, 4 × 4 = 16, 18 × 8, 4 × 4 = 5, তাহলে দেখো 588। তাহলে আমাদের অ্যান্সার হবে ঘ নাম্বার।
এবার দেখো 40 নম্বর অঙ্ক, ধারাটির প্রথম 5 পদের সমষ্টি নির্ণয় করতে বলছে। তাহলে এখানে দেখো এই ধারাটি কোন ধারা সেটা আগে তোমাকে বুঝে নিতে হবে। তাহলে দেখো এখানে 1 আছে 1/3 1/9, আমরা বুঝতে পারছি না এটা আসলে কোন ধারা। তাহলে তুমি কীভাবে বুঝবে? দেখো 1 এর নিচে কিছু নাই, ধরে নাও 1, তারপরে আছে +1/3, প্লাস আছে 1/9, তারপরে ডট 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 ডট। এখন দেখো একের সাথে 3 গুণ করলে 3 হবে, 3-এর সাথে যদি 3 গুণ করো তাহলে কত হবে? 9 হয়ে যাবে। তাহলে এটা হয়ে যাবে গুণোত্তর ধারা। তাহলে এটা কোন ধারা হয়ে যাবে? গুণোত্তর ধারা। তাহলে আমরা ধারাটা বুঝলাম যে এটা কোন রূপে আছে? গুণোত্তর ধারা। তাহলে গুণোত্তর ধারা হলে আমাদের প্রথম পদ কত? দেখো এখানে এটা বের করে নেব যে প্রথম পদ এ সমান 1 এবং সাধারণ গুণোত্তর ধারা সাধারণ কি হয়? অনুপাত হয়। তাহলে সাধারণ অনুপাতের নাম হলো আর। তাহলে দেখো সাধারণ অনুপাত আমরা প্রকাশ করি কি দ্বারা? আর দ্বারা। সাধারণ অনুপাত প্রকাশ করতে হয় আর দ্বারা। তাহলে দেখো আর সমান কি হবে? অনুপাত বের করে নিয়ম হলো দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ। তাহলে দেখো দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ, তাহলে আমরা পাচ্ছি 1/3 গুণন, এর নিচে কিছু না 1 ধরবা, তাহলে ভাগ থাকলে গুণন হয়ে উল্টে যায়। তাহলে উপরে 1 হলো, নিচে 1 হলো, 1 কেটে দাও, তারপরে কি থাকলো? দেখো কি থাকলো? 1/3। তাহলে আমরা আর এর মান পেলাম 1/3। এখন দেখো যেহেতু বলছে 5 পদের সমষ্টি, প্রথম 5 পদের সমষ্টি, তাহলে সমষ্টির সূত্র আমরা কি লিখতে পারি? দেখো সমষ্টির সূত্র আমরা জানি যে সমষ্টি সমান a ইন্টু কি হবে? দেখো a ইন্টু দুটো সূত্র আছে সমষ্টির সূত্র গুণোত্তর ধারার, সেই দুইটা সূত্রের মধ্যে তোমরা কোন সূত্রটা লিখবা? লেখার আগে তোমরা আগে দেখবা আর এর মান 1 থেকে ছোট না বড়। 1 এর 3 ভাগ, দেখো 1 এর 3 ভাগ, তাহলে 1 কে যদি 3 ভাগ করি তাহলে অনেক ছোট হয়ে যাবে, 1 থেকে ছোট হয়ে যাবে। তাহলে আর এর মানটা কি হয়ে যাচ্ছে? 1 থেকে ছোট। তাহলে দেখো আর এর মান হলো 1 থেকে ছোট, অর্থাৎ 1 বড়। তাহলে আমাদের সূত্র হবে, যদি 1 বড় হয় তাহলে সূত্র হবে 1 মাইনাস আর পাওয়ার n 1 মাইনাস আর, এই সূত্রটা হবে। যদি 1 বড় হয় তাহলে কি সূত্র হবে? 1 মাইনাস আর। আর যদি আর বড় হতো তাহলে আর পাওয়ার n মাইনাস 1 হতো। তাহলে এটা মনে রাখবো যে সূত্র আমরা কখন কোনটা প্রয়োগ করব। তারপরে দেখো মান বসাও, এর মান 1, তারপরে হলো 1 মাইনাস আর এর মান হলো 1/3, তারপরে দেখো পাওয়ার হিসেবে আছে কত? n মানে বসবা হলো কত পদ? 5 পদ। তাহলে এখানে n এর মান বসবে 5। তার নিচে দেখো 1 মাইনাস আর এর মান 1/3, আর এর মান হলো 1/3। এখন তুমি কি করবা? আমরা উপরে যাই, দেখো এখানে যা পেলা 1 ইন্টু 1 মাইনাস 1 5 বার গুণ করো তাহলে 1ই হবে, 3 5 বার গুণ করো তাহলে তোমার মান আসবে কত? 243। তারপরে দেখো ব্র্যাকেট নিচে 1 মাইনাস 1/3। এরপর দেখো 1 ইন্টু এখানে বিয়োগ হয়ে আছে 1 থেকে এত বিয়োগ, তাহলে আমরা বিয়োগটা কীভাবে করব? দেখো লসাগু করে 1 আর 243-এর লসাগু 243, 1 দিয়ে ভাগ করে 243-কে, তাহলে 243 হবে, 243-এর সাথে 1 গুণ করো তাহলে 243-কে 43, ভাগ করার সাথে উপরের সংখ্যা গুণ, বিয়োগ দেখো 243 দ্বারা 243-কে ভাগ করো তাহলে 1 হবে, 1 দ্বারা উপরের সংখ্যাকে গুণ করো, 1 1-কে 1। এখন দেখো নিচে আবার 1 থেকে বিয়োগ হয়ে আছে, তাহলে বিয়োগ করে নিয়মিত এই ভগ্নাংশ সহ বিয়োগ, তাহলে আমরা সরাসরি বিয়োগ করতে পারি না, লসাগু করে বিয়োগ করতে পারি। 1 আর 3-এর লসাগু 3, 1 দ্বারা 1 দিয়ে 3-কে ভাগ করো তাহলে কত হবে? 3, 3 দ্বারা উপর সংখ্যা গুণ করো 3-কে 3, 3 দ্বারা 3-কে ভাগ করো তাহলে কত হবে? 1, 1 দ্বারা উপর সংখ্যা গুণ করলে 1 1-কে 1। তাহলে দেখো আমরা পাচ্ছি কত? 1 দ্বারা যদি এই সংখ্যা গুণ করো তাহলে এই সংখ্যাই আসবে। ওই যে এখন আমরা এই একটা সেজন্য আর লিখবো না। তাহলে দেখো 243 থেকে বিয়োগ করো 1, তাহলে কত হবে? 242। তার নিচে দেখো 200 কত থাকলো? 43। আচ্ছা ভাগ অবস্থায় আছে, তাহলে আমরা ভাগটা এভাবে দিলাম, তোমরা নিচেও লিখতে পারো, এভাবে আমি দিলাম। তাহলে 3 থেকে 2 বিয়োগ করো, বিয়োগ করে থাকলো 3 থেকে 1 বিয়োগ করে, বিয়োগ করে থাকলো 2, নিচে হলো 3। ভাগটা আমি এভাবে দিলাম, এখানে আসতেছে না দেখে এভাবে দিলাম। এখন দেখো আমরা কি করতে পারি? 242 ভাগ 243 গুণন, ভাগ থাকলে গুণন হয়ে উল্টে যায়, তাহলে উপরে গেল দেখো 3, নিচে আসলো 2। তাহলে দেখো 2 দ্বারা তুমি ভাগ করো 242-কে, 242-কে ভাগ করলে তুমি পাবা হলো 121, আর 3 দ্বারা যদি তুমি এটাকে ভাগ করো 243-কে ভাগ করো তাহলে পাবা হলো কত? 81। তাহলে তোমার অ্যান্সার কি দাঁড়ালো? দেখো উপরে থাকলো 121, নিচে থাকলো
উপরে থাকলো 121, নিচে থাকলো ভাগ কাটাকাটি করে 81। তাহলে আমাদের অ্যান্সার হবে ক নম্বর 121 ভাগ 81। অঙ্কে দেওয়া আছে a = √3 + √2 হলে a³ + 3a + 3a পাওয়ার 1 + a - পাওয়ার 3 এর মান কত। দেখো এখানে কি আছে এটা থেকে আমরা আগে বিবেচনা করব। দেখো এখানে যা আছে আমরা সেই অনুপাতে লিখে নিই। দেখো a³ + 3, এখানে এ পর্যন্ত কোনো কাজ নেই, এখানে কাজ। দেখো 3 × 3 সাথে এ গুণ হয়ে আছে, এর উপরে পাওয়ার হিসেবে আছে। তাহলে পাওয়ার ভিত্তির উপরে যদি পাওয়ার হিসেবে থাকে তাহলে আমরা জানি যে 1 সেই সংখ্যা। তারপরে দেখো এর উপরে মাইনাস আছে, তাহলে 1/a হবে, আর এটা পাওয়ার হিসেবে যাবে এর উপরে। তাহলে 1 দিলেও যা, না দিলেও তাই। তাহলে আমরা দেখো কি পাচ্ছি 3 × 1/a প্লাস এখানে দেখো আবার কি পাচ্ছি 1/a, আর এখানে দেখো মাইনাস দেওয়ার পর কি আছে 3, তাহলে 3 কি হয়ে যাবে কিউব হয়ে যাবে। তাহলে দেখো আমরা এখান থেকে ভেঙে লিখলাম এভাবে। তাহলে এটার থেকে আমরা কি পাবো এখন a³ + 3a + এটা যদি গুণ করে দাও তাহলে কি আসে দেখো এনএসি কিছু না 1 ধরো, তাহলে উপরে উপরে নিচে নিচে গুণ করো 3 কে 3 1 কে a প্লাস 1/a³ 1/a³। আমরা যদি একটু সাজিয়ে লিখি তাহলে একটা সূত্র পড়ে যাবে। কীরকম সূত্র দেখো সাজিয়ে লেখার পরে এভাবে হবে a³ + b³, এখানে একটা সূত্র পড়ে গেল a³ + b³ এর সূত্র। আর এখানে কি থাকলো দেখো এখানে যেটা থাকলো এখান থেকে আমরা +3 কমন নাও। দেখো দুই জায়গায় 3 আছে, a কমন নিলে হবে না, 3 কমন নেবা। তাহলে দেখো 3 যদি আমরা কমন নেই তাহলে 3 3 মিলে গেল, থাকলো a ++ 3 কে 3 নিচে থাকলো a। তাহলে দেখো a + 1/a। এখন দেখো শুধু এর মান দেওয়া আছে, 1/a এর মান নেই। তাহলে এটার জন্য তোমরা কি করবা দেখো এ সমান দেওয়া আছে হলো √3 + √2। এটা খুব দ্রুত তুমি বের করে নিবে এভাবে। অতএব 1/a সমান এর বিপরীত করে দিবা √3 - √2, তাহলে তোমার মানটা তুমি বের করতে পারবে। 1/a এর মান সবসময় কী হবে √3 - √2, এটা মনে রাখবা। তাহলে দেখো এই দুটো কী আছে, আমরা এর মান পেলাম এবং 1/a এর মান পেলাম। তাহলে এই দুটো দেখো a আর 1/a কী হয়েছে, এখানেও প্লাস এখানেও প্লাস। তাহলে প্লাস হয়ে থাকলে আমরা এই দুটো প্লাস করে দেবো। তাহলে এই দুটো যদি প্লাস করি দেখো কী হয় a + 1/a। এখন এই দুটো যদি প্লাস করি, প্লাস মাইনাসে কেটে গেল 1√3 1√3, তাহলে 2√3। তাহলে দেখো আমাদের মান আসলো a + 1/a এর মান হলো 2√3। তাহলে এখন আমরা এখানে সূত্র প্রয়োগ করে তারপরে এর মান বসে দিয়ে আমরা অঙ্কটা করে দিলাম। a³ + 1/a এর সূত্র কি, তাহলে আমরা সেই সূত্রটা প্রয়োগ করবো। দেখো a + 1/a হোল কিউব -3 × a × 1/a × a + b। এখন বাকি অংশ কি থাকলো সেটা লিখে নাও। দেখো 3 × a + 1/a। তাহলে a + 1/a এর মান কত পেয়েছি আমরা 2√3। তাহলে 2√3 বসায় দাও, তারপরে পাওয়ার কিউব মাইনাস a কেটে দাও, তাহলে থাকলো কি দেখো 3 × a + 1/a থাকলো 3 কে 3, আর তার সাথে ইন্টু অবস্থা আছে a + 1/a প্লাস 3 × a + 1/a। এখানে দেখো যা এখানেও তাই, তাহলে এর আগে চিহ্ন মাইনাস, এর আগে চিহ্ন প্লাস, তাহলে প্লাস মাইনাসে একই সংখ্যা কেটে যায়। তাহলে দেখো 2 3বার গুণ করো হবে 8, √3 3বার গুণ করো √3। দেখো √3 × √3, তাহলে √3 যদি তুমি 3বার গুণ করো, 2টা গুণ করলে আমরা লিখতে পারি যে এই অবস্থা করে লিখতে পারি। দুইটা √3 আমরা স্কোয়ার দিয়ে লিখতে পারি, আর একটা কি থাকলো √3। তাহলে দেখো স্কোয়ার রুট কেটে যায়, তাহলে কি থাকলো 3 এবং √3। তাহলে √3 যদি 3বার গুণ করি তাহলে আমাদের মান আসবে 3√3। তাহলে দেখো 3√3। এখন 8 আর 3 গুণ করো, 3 × 8 = 24 √3। তাহলে দেখো আমাদের মান দাঁড়ালো কত 24 √3। তাহলে আমাদের অ্যান্সার হবে হলো ঘ নম্বরে। অঙ্কগুলো করে তোমাদেরকে দেখিয়ে দিতে হবে, মান অ্যান্সার বের করতে হবে। তারপরে দেখো 24 নম্বর, এখানে যে অঙ্ক দেওয়া আছে সে সম্পর্কটি কোনটি। এখান থেকে যে কটা মান দেওয়া আছে সেই মান অনুসারে এখানে সম্পর্কটা তোমাদের মিল করতে হবে। তাহলে দেখো এটা কীভাবে করবে আমরা লিখে নিই। ধরো সম্পূর্ণগুলো আমি না তুলে এখান থেকে তুলছি। আচ্ছা দেখো দেওয়া আছে CZ = a। এখানে দেখো CZ = a দেওয়া আছে, তাহলে সির মান আবার কি দেওয়া আছে BY। তাহলে সির মানটা বসাবা b পাওয়ার y। তাহলে আমরা শুধু সি এর মান বসাইছি এখানে, তার উপরে পাওয়ার কি আছে z সমান দেখো কি থাকলো a। এখন দেখো আমরা জেনেছি যে পাওয়ারের সাথে পাওয়ার থাকলে 2 পাওয়ার গুণ হয়ে যায়, তাহলে y z হয়ে গেল সমান a। বা এখন আবার দেখো b এর মানটা কি আছে, b এর মানটা বসাও। b এর মান হলো a পাওয়ার x, তার উপরে পাওয়ার হিসেবে আছে y z সমান a। বা এখন দেখো এখানে পাওয়ারের সাথে আবার পাওয়ার, তাহলে গুণ করে দাও x y z সমান হলো a। তাহলে দেখো আমাদের সম্পর্ক দাঁড়ালো a = a পাওয়ার x y z, a = a পাওয়ার x y z। তাহলে দেখো আমাদের ঘ নম্বরটা হবে অ্যান্সার।
43 নম্বর অঙ্কে যেটা দেওয়া ছিল দেখো, রুট এম প্লাস 1/√m ইকুয়াল টু 2 হলে রুট এম মাইনাস 1/√m সমান কত। তাহলে এখানে তুমি এ পড়ো, এটাকে বি পড়ো। এ প্লাস বি ইকুয়াল টু 2 হলে এ মাইনাস বি সমান কত। তোমরা এই টাইপের অঙ্কগুলোর জন্য মনে রাখবা এটা প্লাসের মান মাইনাসের অঙ্ক অথবা মাইনাসের মান প্লাসের অঙ্ক থাকলে 4ab সূত্র গঠন করতে হয়। তাহলে দেখো আমরা যেটার মান বের করতে বলছে সেটাকে 4ab সূত্রের মাধ্যমে অঙ্ক করে দেবো। তাহলে দেখো a মাইনাস 1/a হোল স্কোয়ার লিখবা, a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু আমরা জানি যে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। এখানে যদি প্লাস থাকে এখানে মাইনাস দিবা। 4a বলতে √m 1/√m, এটা কেটে দাও। তাহলে এখন দেখো এর মান কি থাকলো 2 এর উপরে স্কোয়ার মাইনাস 4। তাহলে 4 যদি দুবার গুণ করো 4 মাইনাস 4, তাহলে 4 থেকে 4 বাদ দিলে কি থাকে 0। তাহলে 43-এর মান হবে আমাদের 0। 44 নম্বর অঙ্কে যেটা দেওয়া ছিল দেখো, মুনাফার হার 8% হলে 500 টাকার 4 বছরে মুনাফা কত। তাহলে মুনাফা বের করতে হচ্ছে। মুনাফার সমান আমরা জানি আয়, আর আয় সমান জানি PRN। এখানে পি হলো আসল 500 টাকা দেখো, আর আর হলো 8%, মানে হলো 100-র মধ্যে কয় টাকা 8 টাকা, এভাবে বের করে নিবা। তাহলে দ্রুত করতে পারবা। এন সমান হলো 4 বছর। তাহলে দেখো এখন মান বসাও। পি এর মান 500 গুণন আছে এগুলো সবগুলো, তাহলে গুণন দিয়ে লিখবা। আর এর মান হলো 8/100 গুণন এন এর মান হলো 4। তাহলে দেখো আমরা কাটাকাটি করে দিতে পারি 0 0। এখন যা থাকলো গুণ করো, গুণ করলে কি হয় দেখো ৫টা 40, 40-এর সাথে যদি তুমি 4 গুণ করো 4 4 16, 160। তাহলে আমাদের অ্যান্সার হবে গ নাম্বার। 45 নম্বর অঙ্কে দেওয়া আছে, ক্রয় মূল্য 350 টাকা হলে 12% লাভে বিক্রয় মূল্য কত। তাহলে দেখো এটা ক্রয় মূল্য দেওয়া আছে আর এখানে দেওয়া আছে 12% লাভে বিক্রয় মূল্য। তাহলে 12% লাভে বিক্রয় মূল্যর জন্য তোমাকে আগে বিক্রয় মূল্যটা বের করে নিতে হবে। দেখো এখান থেকে আমরা বিক্রয় মূল্য বের করে নিই। 100 টাকায় 12% লাভ করে, তার মানে কি 112 টাকায় কি করে বিক্রয় করে। তাহলে এখানে তুমি বিক্রয় মূল্য পেলে কত দেখো, বিক্রয় মূল্য পেলে হলো 12% লাভে 112 টাকা। 112 টাকা পেলে বিক্রয় মূল্য 112 টাকা পেলে তোমার ক্রয় মূল্য কত ছিল 100 টাকা। এখন দেখো ক্রয় মূল্য এখানে দেওয়া আছে হলো কত 350 টাকা। তাহলে তুমি কি করবে, এটা সহজে বের করার জন্য কি করবা, ক্রয় মূল্য গুণন বিক্রয় মূল্য করবা, তাকে ভাগ করবে এখানকার যে ক্রয় মূল্য আছে সেই ক্রয় মূল্য দ্বারা। তাহলে দেখো আমরা এটা করব 350 গুণন বিক্রয় মূল্য, ক্রয় মূল্য গুণন বিক্রয় মূল্য, ভাগ করবে এখানকার পার্সেন্টেজের 100। তাহলে দেখো ভাগ করলে আমরা মান পেয়ে যাব 0 0, 5 দ্বারা কাটো, 5 দুগুণে 10, আর হলো 5 7 35, 2 দ্বারা এখানে কাটো, 5 দুগুণে 10, আর হলো 6 দুগুণে 12। তাহলে 56 গুণন 7 করো, তাহলে তোমাদের অ্যান্সার আসবে হলো 392 টাকা। গ নাম্বার তোমার অ্যান্সার হবে। 7 গুণন 56 করলে 392 টাকা হবে। এখানে দেওয়া আছে 46 নম্বর, লাভ ক্ষতি হিসেবে লাভ বা ক্ষতি শতকরা প্রকাশ করা যায়। লাভ ক্ষতির হিসেবে কি করা যায়, লাভ বা ক্ষতি শতকরা প্রকাশ করা যায়, এটা সঠিক। তুমি লাভ অথবা ক্ষতিকে শতকরায় প্রকাশ করতে পারবা। তারপর 200 টাকার 10% ক্ষতি হলো ক্ষতির পরিমাণ 10 টাকা। তাহলে দেখো 10% ক্ষতি মানে কি 100 টাকায় 10 টাকা, তাহলে 200 টাকায় কত হবে 20 টাকা, তাহলে এটা ভুল। এখন দেখো 10% লাভে 500 টাকার পণ্য বিক্রয় করলে 510 টাকা হবে। তাহলে 10% লাভে 100 টাকায় তুমি পাচ্ছ হলো 10 টাকা, তাহলে 110 টাকা হলো। তাহলে 500 টাকায় হবে কত 50 টাকা, তাহলে 550 টাকা হবে। এখানে দেওয়া আছে 510 টাকা, তাহলে আমাদের এটাও ভুল। তাহলে আমাদের সঠিক হবে হলো 1 নাম্বার। 48 নম্বর অঙ্কে দেওয়া আছে, 7 জন লোক একদিনে একটি কাজের 1/7 করে। 7 দিনে একজন লোক ওই কাজের কত অংশ করতে পারবে। তাহলে এই অঙ্কটি আমরা করার জন্য আমরা কি করব, দেখো আমরা একটু আলাদা করে করব। ঐকিক নিয়মই করতেছি, আমরা একটু আলাদা করে সহজভাবে করব। দেখো এখানে লিখবা যে একদিনে করে হলো 1/7 অংশ। এখানে 1/7 অংশ হবে, একদিনে করে 1/7 অংশ। তাহলে কত দেওয়া আছে 7 দিনে, তাহলে 7 দিনে করবে কত দেখো, একদিনে যদি 1/7 অংশ করে 7 দিনে বেশি করবে, তাহলে বেশি হলে গুণ করো, 7 থেকে 7 কেটে দাও, তাহলে কত থাকলো 1 অংশ। তাহলে 7 দিনই করতেছে 1 অংশ। এখানে লিখবা যে 7 জন করে 1 অংশ, অতএব একজন করবে কত অংশ, তাহলে 1-এর কম করবে, কম করলে ভাগ, তাহলে 1/7 অংশ। তাহলে দেখো আমরা এভাবে এটা করতে পারি, অথবা ঐকিক নিয়ম দ্বারা, ঐকিক নিয়ম কারো জানা থাকলে সেভাবে করবে, এটাও করতে পারবে, এটা খুব সহজে করা যায়, এটা সেজন্য আমি এইভাবে করলাম। তাহলে দেখো একজন করে 1/7 অংশ, তাহলে আমাদের অ্যান্সার হবে 1/7 অংশ।
48 নম্বর 25 এবং 81 দ্বিভাজিত অনুপাত কোনটি? তাহলে দ্বিভাজিত হলে তোমরা এটা মনে রাখবা যে দুটি অনুপাত দেওয়া আছে এই দুটির বর্গমূল করতে হবে। তাহলে দেখো আমরা বর্গমূল করি √5:81 √25:81। তাহলে আমরা বর্গমূলটা করে নিলাম। এখন বর্গমূল দেখো 5 5 25 আর 9 9 81। তাহলে দেখো আমাদের অ্যান্সার হবে হলো 5:9। 1/4 3/16 9/20 এর সাধারণ গুণিতক নিচের কোনটি? তাহলে দেখো সাধারণ গুণিতক বলতে বুঝবে হলো ভগ্নাংশের লসাগু করতে হবে। সাধারণ গুণিতক যদি দেওয়া থাকে তাহলে তোমরা বুঝবে যে ভগ্নাংশের লসাগু করতে হবে। আর ভগ্নাংশের লসাগু সমান, দেখো ভগ্নাংশের লসাগু সমান কি জানি আমরা, লবের লসাগু ভাগ হলো হরের লসাগু। তাহলে আমাদের এই অঙ্কটি করার জন্য লবগুলোর লসাগু বের করতে হবে এবং হরগুলোর গসাগু বের করতে হবে। তাহলে দেখো সেই দুটো ভাগ করলে আমরা রেজাল্ট পেয়ে যাবো। তাহলে লবের লসাগু, লব দেখো লব কোনগুলো, উপরেরগুলো লব নিচেরগুলো হর। তাহলে দেখো 1 3 9 এগুলোর কি করবা লসাগু। তাহলে লসাগু বের করলে আমরা কি পাচ্ছি দেখো 1 3 1 3 3 3 1 9। তাহলে আমরা পেলাম 3 × 3। তাহলে লসাগু হিসেবে পেলাম 9। আর দেখো হরের গসাগু, তাহলে 4 16 এবং 20, 4 16 এবং 20 এমন সংখ্যা দ্বারা ভাগ করে যাতে তিনটায় ভাগ মেলে। তাহলে দেখো আমরা যদি 2 দ্বারা ভাগ করি 2 2 4, 8 2 16, 10 2 20। আবার যদি আমরা 2 দ্বারা ভাগ করি 2 1 2, 4 2 8, 5 2 10। আর কোনো ভাগ যাচ্ছে না। তাহলে দেখো আমরা গসাগু সময় মনে রাখবে কি, যা দ্বারা ভাগ করব যে কয়টা সংখ্যা আছে সেই কয়টা সংখ্যাকে মিলতে হবে। আর সেই কয়টা সংখ্যা মেলার পর নিচের সংখ্যাগুলো আমরা নিব না, নেব কোন দুটা, এই দুইটা। তাহলে এই দুইটা দেখো গুণ করো, গুণ করলে কত হয় 2 × 2 সমান হলো 4। তাহলে এখন দেখো এখানে যদি আমরা মান বসাই তাহলে আমাদের লবের লসাগু হয়ে গেল 9 এবং হরের গসাগু হলো 4। তাহলে আমাদের অ্যান্সার আছে হলো ঘ নম্বরে 9/4। 50 নম্বর অঙ্ক দেওয়া আছে 150 এর 10% কত? তাহলে তোমরা কিভাবে লিখবে এই টাইপের অঙ্কগুলো? এবার টাইপের যে অঙ্কই থাকুক 150 এর মানে গুণন এবং 10% মানে হলো 100-র মধ্যে 10 টাকা। তাহলে কাটাকাটি করো, তাহলে কত থাকলো দেখো 15। তাহলে দেখো 50-এর উত্তর হবে ঘ নম্বর। আর তোমাদের যদি এই সমাধানগুলো করে দেওয়া ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং বন্ধুদের মাঝে শেয়ার দিয়ে দেবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।